মধ্যরাতে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, রণক্ষেত্র গোটা এলাকা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জ। খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকার। জুলাই আন্দোলনে রামপুরায় ছাদে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে পরোয়ানা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় বরখাস্ত 2 পুলিশের রিমান্ড। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব নেই জানালেন আসিফ নজরুল। ১-১১ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্কবার্তা বললেন রিজওয়ানা। বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বেইমানি হবে ছাত্র জনতার ত্যাগের প্রতি, বললেন আমির খসরু। কিংস পার্টির চিন্তা বাদ দিয়ে নিরপেক্ষ থাকার আহ্বান। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনে যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেখানে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। সরাসরি যাচ্ছি সেখানে। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন পরিস্থিতি কেমন? রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল সেটি কিন্তু এখনও চলছে। মাঝে কিছুটা সময়ের জন্য থেমেছিল। আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এখানে এসেছিলেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদেরকে একপাশে রেখে পুলিশকে সাথে নিয়ে তিনি ঢাকা কলেজের যে শিক্ষার্থী আছে তাদেরকে বোঝাতে সেই পাশে গিয়েছিলেন, কিন্তু তিনি এক প্রকার ব্যর্থ হয়ে কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন এবং ফিরে আসার পরে আমরা দেখেছি যে আবারও কিন্তু সেই ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে এবং এটি কিছুটা দূরত্বে রেখেই চলছে। পুলিশ একপাশে অবস্থান নিয়েছেন এবং নীলক্ষেত মোড় এই মুহূর্তে এক প্রকার রণক্ষেত্র কিন্তু বলা চলে। এবং আপনার আরেক পাশে আপনাদের ইডেন কলেজের শিক্ষার্থী যারা আছেন, নারী শিক্ষার্থী, তারাও কিন্তু নেমে এসেছেন রাস্তায় এবং তারা জুতা দেখাচ্ছেন তার সেখান থেকে এবং তাদের উপরেও কিছু ইট পাটকেল ছোড়া হয়েছে এবং এখনও কিন্তু পুলিশ এই যে ঘটনা তার মাঝামাঝি একটা অবস্থানে পুলিশ অবস্থান করছে। আমরা পুলিশকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখেছি এবং সেই টিয়ার গ্যাসে কিন্তু আমাদের যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট ফারেজ তিনিও কিন্তু আহত হয়েছেন। তো আরও বেশ কিছু মানুষও আহত হয়েছেন। এখন পর্যন্ত সেই সঠিক সংখ্যাটি কত বা কী সেটি আমরা এখনও বলতে পারছি না, কিন্তু মূলত যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া কিছুক্ষণ পর পরই থেমে সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। তো এখন আবার কিন্তু ধাওয়া এবং পাল্টা ধাওয়া আমরা দেখছি, পুলিশ সবাই পিছু হচ্ছেন। রেজা, আমরা পরবর্তীতে জানাবো পরিস্থিতি। রেজা, পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছু হটিয়ে দিচ্ছেন। আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে এই ঘটনার বিস্তারিত জানানোর চেষ্টা করব। রেজা, আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন নীলক্ষেত মোড় এলাকা থেকে। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর আগে প্রফেসির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে কলেজ শিক্ষার্থীরা।
প্রতিবাদে সায়েন্স ল্যাব মোড় প্রায় 5 ঘন্টা অবরোধ করে রাখে। এতে মিরপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। মধ্যরাতে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অসদাচরণের অভিযোগে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রাত 11টার দিকে মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে রোববার সন্ধ্যায় 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। তারা জানায় 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে গেলে তাদের সাথে অসদাচরণ করা হয়। এর জেরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। উনি আমাদের 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করছে। ওই অশোভন আচরণের জন্য আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের একটাই দাবি, প্রভিসি মামুন আহমেদ এসে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। সেখান থেকেই রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ডাক দেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় রামপুরে নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার খাগড়াছড়ি জেলার দীঘি নালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে। দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, রোববার রাতে 9টার দিকে চঞ্চল চন্দ্র সরকারকে দীঘিনালা থেকে এলাকার থেকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় তাদের সাথে ছিলেন ঢাকা থেকে যাওয়া পুলিশের একটি বিশেষ ইউনিট। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের 15 মিনিটের মাথায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আইনশৃঙ্খলা বাহিনী। নভেম্বর থেকে দীঘিনালা থানায় কর্মরত ছিলেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ সহ মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে আদালতে আবেদন করে প্রসিকিউশন। অপরাধের বিবরণ শুনে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতিরা। আইনজীবীরা জানান, জুলাই আগস্ট অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় এবার সরাসরি উপস্থাপন হলো র্যাবের বিরুদ্ধে। অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসে র্যাবের হেলিকপ্টার প্রসঙ্গ। ওই সময় যিনি র্যাবের প্রধান ছিলেন তার ভূমিকা নিয়েও অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আমাদের যে সক্ষমতা রয়েছে, আমরা গ্রাউন্ডে কাজ করছি এবং আপনারা জানেন যে র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু পেট্রোল করা হচ্ছে। রোববার ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। আদালতের কাছে আইনজীবীরা বলেন, জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তৎকালীন র্যাব প্রধান হারুন। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পাওয়ার দাবি করে প্রসিকিউশন। এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন। কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে, র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অর্ধেকেরও কম আসামি গ্রেফতার হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স, যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল, কারণ মোটা দাগে তারা অপরাধের সাথে বেশিরভাগ সম্পৃক্ত ছিল। সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই
হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন 5 আগস্ট আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে। তিনি জানান, নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। অন্যদিকে 111 নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনা করছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সংস্কার ও নির্বাচন ইস্যুতে প্রতিদিনই সমালোচনা করছেন বিএনপি নেতারা। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তার জবাবে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় নানান গুজব। অবশেষে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে নিজ ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। পরে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। উপদেষ্টা পরিষদের পরিবর্তন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত কর্মশালায় তিনি নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত স্টিক করে আছি। রিজওয়ানা হাসান জানান, ছাত্রদের পক্ষে দল গঠন করা হলে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি সরকারে না থেকেই দল গঠন করবে, এটা তারাও বারবার পরিষ্কার করেছেন। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। টিআরইউতে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিংস পার্টি করার চিন্তা না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনার আয়োজন করে এনপিপি। সরকারে থেকে উপদেষ্টা হয়ে তাকে সাহায্য সহযোগিতা নিয়ে এদেশের দল করুক, এটা বাংলার মানুষ কখনো ভালো চোখে দেখবে না। যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। বিএনপি কৃতিত্ব নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের মতো চিন্তা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। বিএনপির আগে কেউ সংস্কার প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা, সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের
মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি। তাদের কিংস পার্টি করার চিন্তা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম, পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। গণতন্ত্রের জন্য বিএনপির লড়াইকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মেজর হাফিজ চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দুদক। মা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করা হতো পুতুলকে। সেসবে তার যাওয়ার প্রাসঙ্গিকতা সংক্রান্ত তথ্য যথাযথ ছিল না বলছে দুদক। এছাড়াও পাওয়া গেছে পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ, জানান দুদক মহাপরিচালক। রাষ্ট্রের হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি ডব্লিউএইচের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছেন। পুতুলের বিরুদ্ধে আরেক অভিযোগ সূচনা ফাউন্ডেশন নিয়ে। 2014 সালে অটিস্টিক শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে করা হয় এ ফাউন্ডেশন। সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সেখানে অর্থ জমা হতো। দুদক জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ফাউন্ডেশনকে করমুক্ত করা হয়েছিল। জোর করে ফাউন্ডেশনের নামে আদায় করা হতো উপঢৌকন। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। আরেক অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকার লুটপাট। এসব অভিযোগ খতিয়ে দেখছে দুদক। মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট জালিয়াতির মামলায় পুতুলকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে কমিশন। তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। রোববার সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নীলক্ষেত মোড় এলাকায় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু রয়েছেন সেখানে। টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। দেবাশিস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, এই দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেই রাত প্রায় 11টার পর থেকে, এবং এখনও কিন্তু সেটি থেমে থেমে চলছে। মূলত আমি যদি আপনাকে একটু প্রেক্ষাপটটা আপনার মাধ্যমে দর্শককে জানাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের যে শিক্ষার্থী, তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তার কাছে গিয়েছিলেন। তাদের যে 5টি দাবি রয়েছে দীর্ঘদিন ধরে, যেগুলো নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে চলেছেন, সেই 5টি দাবি সম্পর্কে তাকে জানাতে গিয়েছিলেন, এবং তাদের অভিযোগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন। এবং তারা সেখান থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা তারপরে মূলত রাস্তায় নামেন, এবং তাদের দাবি হচ্ছে যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন তাকে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তো
সেই ক্ষমা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি তার যে কাজ সেই কাজের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা যদি বলে যে নীলক্ষেতের দুই পাশে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেতের দুই পাশে কিন্তু অবস্থান নিয়েছেন। আরও একটি পাশে কিন্তু ইডেন কলেজের যে শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমরা আগুন জ্বালিয়েছে, কেউ টায়ার জ্বালিয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু মুহুর্মুহু যে সাউন্ড গ্রেনেড সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেই সাউন্ড গ্রেনেডের মাধ্যমে দুই পক্ষকে কিছুটা দূরত্বে রাখা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেতের যে অংশটি আছে নীলক্ষেত এবং এফ রহমান হলের যে অংশটি সেই অংশেই তারা অবস্থান করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে অবস্থান করছেন এবং অন্যান্য 7 কলেজের শিক্ষার্থীরাও তারা ওই পাশটাতেই রয়েছেন। এই পাশে এখনও আর কেউ আসতে পারছেন না। জানিয়ে রাখি কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এসেছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদেরকে পিছু হটিয়ে তিনি পুলিশকে সাথে নিয়ে ঢাকা কলেজের যে পাশটিতে শিক্ষার্থীরা রয়েছে সেই পাশটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যে কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস যেটি রয়েছে সেই টিয়ার গ্যাসের কারণে কিন্তু তিনি আর ওপারে যেতে পারেননি। ফলে ঢাকা কলেজের সাথে তার যে কথোপকথন সেটি তখন সম্ভব হয়নি। ফলে সেই টিয়ার গ্যাসে তিনিও খানিকটা আহত হয়েছেন এবং আমাদের যমুনা টেলিভিশনের যিনি ভিডিও জার্নালিস্ট আছেন ফারেজ আমার সাথে তিনিও আহত হয়েছেন এবং আরও অনেকেই যে টিয়ার গ্যাসের কাঁদুনে গ্যাসে আহত হয়েছেন। তো পরে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু এই পরিস্থিতির সমাধান করতে পারেননি এবং তিনি তারপরে ব্যর্থ হয়ে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং ফিরে আসার পরে ছাত্রদের তিনি প্রশ্নের সম্মুখীন হন এবং ছাত্ররা তখন ভুয়া বলে একটা ধ্বনিও পর্যন্ত দেয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এখনও কিন্তু রাস্তায় অবস্থান নিচ্ছেন এবং তারা মূলত তাদের যে ক্যাম্পাসের একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ঠিক কাছেই অবস্থান করছেন এবং পুলিশ এক প্রকার তাদেরকে ঠেকিয়ে রেখেছে এবং এই দুই পক্ষের মাঝে কিন্তু এখন প্রচুর পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই বিজিবির 4 প্লাটুন সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট আগুন জ্বালানো হয়েছে। আগুন জ্বালিয়ে প্রতিবাদ করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে মানব ব্যারিকেড তৈরি করা হয়েছে, মানব বেষ্টনী তৈরি করা হয়েছে সেই পুলিশের মাধ্যমে সেই পুলিশ কিন্তু মানব বেষ্টনী করে এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আটকে রেখেছেন, অপর পাশে ঢাকা কলেজের যে শিক্ষার্থী আছেন তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু নীলক্ষেত অতিক্রম করে নীলক্ষেতের যে মোড় সেই মোড়টি অতিক্রম করে কিছুটা নীলক্ষেত যে নিউ মার্কেট থানা রয়েছে সেই থানার কাছাকাছি অবস্থান করছেন এবং তাদের এই দুই পক্ষের মাঝামাঝি এই কয়েকশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা অবস্থান করছেন এবং তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা প্রায় রাত 11টা থেকেই দেখছি যে এই যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সেটি কিন্তু চলেছে এবং এই সাউন্ড গ্রেনেড এর যে সাউন্ড গ্রেনেড তার থেকেও বেশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস যে নিক্ষেপ করা হয়েছে সেই টিয়ার গ্যাস কিন্তু বেশ ঝুঁকির মুখে ফেলেছে এবং এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি আপনার মাধ্যমে দর্শককে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং রাস্তার দিকে যদি একটু দেখেন যে রাস্তার দিকে কিন্তু প্রচুর ইটের টুকরা সেগুলো পড়ে রয়েছে এবং সেগুলোতে বোঝাই যাচ্ছে যে এখানে কী ধরনের রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল।
তো পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ওপাশে রয়েছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং তারা ওখান থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। তারা তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন, ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে আবারও জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ, বিপুল সংখ্যক পুলিশ আমরা দেখেছি, তাদেরকে মোতায়েন করা হয়েছে, এবং তারা সেই শুরু থেকেই সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন। এবং যার বিরুদ্ধে অভিযোগ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ, তিনি কিন্তু এই ঘটনায় ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন। তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। কিছুক্ষণ পর আসলে দুই পক্ষের মধ্যে খানিকটা উত্তেজনা দেখা যাচ্ছে, এবং সেই উত্তেজনার দুই পাশেই যেহেতু প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, সেই শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ হয়তো একটি ইট পাটকেল ছুটতে যাচ্ছেন বা লাঠি নিয়ে এগিয়ে যাচ্ছেন। পুলিশ তাদেরকে রক্ষা করছেন, পুলিশ তাদেরকে পিছু হটতে দিচ্ছেন। আবারও কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে, এবং আমরা গণমাধ্যম কর্মীরা নিরাপদে থেকেই এই সংবাদ প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সামনে এগিয়ে যাচ্ছেন। পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে গিয়েছে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিছুটা পিছু হটেছেন, এবং এভাবেই চলছে আসলে। 11টা থেকে একবার ঢাকা কলেজের শিক্ষার্থী তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা সামনে এগিয়ে আসছেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারা পিছু হটছেন। এভাবেই কিন্তু সেই রাত প্রায় 10:30টার পর থেকে কিন্তু এভাবেই চলছে, এবং এখনও সেটির সমাধান আমরা অন্তত দেখছি না এখন পর্যন্ত। এই ঘটনার সমাধান কিভাবে হবে, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আছেন তারা সেই বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, এবং এর পরবর্তীতে তাদের পদক্ষেপ কী হবে। এখনও পর্যন্ত আমরা পুলিশকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কিংবা টিয়ার গ্যাস নিক্ষেপ ছাড়া কোনো ধরনের আক্রমণাত্মক পরিস্থিতিতে যেতে দেখিনি, এবং কোনোভাবে আক্রমণাত্মক হতে দেখিনি শিক্ষার্থীদের বিষয়ে। তারা কিন্তু মাঝে দুই পক্ষের মাঝামাঝি একটা অবস্থানে তারা আছেন, এবং মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা শুরু থেকে যেটি করছেন যে দুই পক্ষ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ঢাকা কলেজের যারা শিক্ষার্থী আছেন তাদেরকে তাদের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এই যে পালাক্রমে একটু পরপর যে করছে, এবং দেবাশিস আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই যে যার মূলত যে অভিযোগের কারণে এই এত কিছু, এই রণক্ষেত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আমরা গণমাধ্যমের কাছে। সেই সংবাদ কিন্তু যমুনা টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম ইতোমধ্যে প্রচার করেছে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ, যেহেতু অধ্যাপক মামুন আবদুল্লাহ তিনি দুঃখ প্রকাশ করেছেন, ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মূল যে অভিযোগ, সেই অভিযোগের জায়গা বা তাদের যে চাওয়াটি ছিল যে মামুন আবদুল্লাহকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে, সেটি কিন্তু ইতোমধ্যেই এই
করা সম্ভব হয়েছে, ইতিমধ্যেই সেটি হয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্য যারা আছেন, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও তারা মাঠে নেমেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। ইতিমধ্যে এখানে 4 প্লাটুন বিজিবি নিয়ন্ত্রণ করা হয়ে 4 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে এবং সেই বিজিবির সদস্য এবং পুলিশ সদস্য সবাই মিলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে কেউ কেউ যখনই পরিস্থিতি একটু শান্ত হচ্ছে, পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, তখনই কিন্তু কেউ কেউ 2-1 উৎসুক শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা আবারও যে কেউ একজন ইট ছুটছেন বা পাটকেল ছুটছেন, সেখান থেকে নতুন করে আবারও কিন্তু যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত ঘটছে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টিতে শিক্ষার্থীরা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের এখান থেকে কিন্তু আমরা বেশ কিছু ইট পাটকেল ছুটতে দেখছি এবং তারা মূলত এখন বলা যায় যে অ্যাটাকে আছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেশ খানিকটা পিছু হটে গিয়েছেন। দর্শক, যতটুকু নিরাপদে থাকা যায় আমরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখনও কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা কলেজের সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, এই 7 কলেজ কিন্তু অনেক দিন ধরেই তারা তাদের যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা আন্দোলন করে চলেছে এবং এর আগেও বেশ কয়েকবার তারা সায়েন্স ল্যাব সহ নীলক্ষেত সহ বেশ কিছু রাস্তা তারা অবরোধ করেছিল এবং সেই অবরোধের পরেও তারা যখন তাদের দাবি মানা হয়নি, তাদের 5 দফা দাবি রয়েছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ, সেই 5 দফা দাবির পূরণের জন্যই কিন্তু, বা সেই 5 দফা দাবি এখনো কেন মানা হচ্ছে না সেটির জন্যই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কাছে গিয়েছিলেন এবং তাদের যে অভিযোগ যে তিনি তাদের সাথে অসদাচরণ করেছেন, যার ফলশ্রুতিতে এই রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নীলক্ষেত এলাকা এবং তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু ইতোমধ্যেই তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। দেবাশিস, আবারও কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তাদের পাশ থেকে আমরা ইট পাটকেল ছুটতে দেখছি এবং সেই ইট পাটকেল মাঝে মাঝে ছুঁড়ে আসছে। একটা বিষয় খুব এর মধ্যে আসলে একটু অদ্ভুত, কারণ তারা যখন ঢিলটা ছুটছেন 2 পক্ষ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে যখনই ঢিল ছুটছেন তারা উভয় পক্ষই খেয়াল রাখছেন যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এই 2 পক্ষের মাঝামাঝি অবস্থান করছেন, তাদের গায়ে যেন কোনোভাবেই কোনো ঢিল বা পাটকেল না লাগে সেটি তারা খেয়াল রেখে কিন্তু এটি করছেন এবং সেটি 2 পক্ষ থেকেই। আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে কোনো ধরনের তাদের গায়ে কোনো ইট পাটকেল ছোড়া বা আহত হতে তাদেরকে দেখিনি। রাস্তায় কিন্তু প্রচুর ইট পাটকেল, ইটের গুঁড়া সেগুলো পড়ে রয়েছে এবং শিক্ষার্থীরা যেটি করছেন যে রাস্তার আশপাশে থাকা বিভিন্ন ইট সেগুলো তারা হাতে তুলে নিচ্ছেন এবং সেই হাতে তুলে নিয়ে সেগুলো ভেঙে ভেঙে আমরা কাঠ, স্ট্যাম্প সহ নানান কিছু ব্যাট, যে যার কাছে যা পেয়েছেন তাই নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 পক্ষের হাতেই আমরা এই ধরনের লাঠি, ইট পাটকেলের ব্যবহার দেখেছি এবং ঢাকা কলেজের ওই পাশটাতে আমরা কিছুক্ষণ আগে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের, তখন আমরা যেটি দেখেছি যে ঢাকা কলেজের ওখানেও তারা বিশাল করে আগুন জ্বালানো হয়েছে এবং এই 2 পাশে ঢাকা কলেজ এবং নীলক্ষেতের মাঝামাঝি একটা জায়গায় নিউ মার্কেট অবস্থান এবং সেই নিউ মার্কেটের ওখানে কিন্তু একটি টিয়ার গ্যাস
এর যে গাড়ি, সেই গাড়ি আমরা দেখেছি এবং সেখান থেকে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং তারপরেও এই টিয়ার গ্যাসের কারণেই কিন্তু তিনি আর সেই বাধা অতিক্রম করে যেতে পারেননি, ফলে তাকে ফিরে আসতে হয় এবং তার পরবর্তীতে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া আবারও শুরু হয় এবং তারপরে পরবর্তী চলতেই থাকে এবং এখনও চলছে। কিছুক্ষণ পর পর দর্শক দেখতেই পাচ্ছেন যে টিয়ার গ্যাসের একটি গাড়ি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই টিয়ার গ্যাসের এখানে আমরা পুলিশকে এবং একটু আগেও যেটি বলছিলাম যে পুলিশ বা বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এখনও সাউন্ড গ্রেনেড বা টিয়ার গ্যাসের ব্যবহার ছাড়া কোনো ধরনের কঠোর হস্তে পরিস্থিতি দমন আমরা যেটাকে বলে থাকি বা পুলিশের যে ধরনের রূপ আমরা সাধারণত এই পরিস্থিতিতে চিন্তা করি, সেই ধরনের কোনো রূপে পুলিশকে আমরা এখনও দেখিনি এবং খুবই শান্তিপূর্ণভাবে পুলিশ কিন্তু দুই পক্ষের মাঝামাঝি অবস্থান করছে এবং দুই পাশেই প্রত্যেকটি শিক্ষার্থীর হাতেই কিন্তু আমরা লাঠি, ইট পাটকেল সবই দেখেছি এবং কিছুক্ষণ পর পর যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদ কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এখন মধ্যরাত, আমরা ঠিক জানি না যে ঠিক কীভাবে এই পরিস্থিতির সমাধান আসবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যিনি হাসনাত আবদুল্লাহ তিনি এসেও কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি তার যারা সহপাঠী আছে বা তার বিশ্ববিদ্যালয়ের যারা ছোট ভাই বড় ভাই যারাই আছেন তাদেরকে কিন্তু তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে এবং পুলিশ বিজিবি তারাও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তো দর্শক আপনাদেরকে আরও একটু জানাতে চাইবো, আবারও জানিয়ে দিতে চাইবো যে যাকে নিয়ে যার কথার বা অসদাচরণের কে কেন্দ্র করে এই রণক্ষেত্র পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদ তিনি কিন্তু তার যে আচরণ, সেই আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে এবং ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা, ঢাকা কলেজ সহ 7 কলেজের যেসব শিক্ষার্থী আছেন তাদের যে মূল দাবিটি ছিল যে মামুন আহমেদের যে আচরণ, সেই আচরণের জন্য তাকে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, সেটি কিন্তু তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। তারপরেও কিন্তু আমরা এই যে পাল্টাপাল্টি অবস্থান বা পাল্টাপাল্টি দুই পক্ষের পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ সহ শোডাউন, কোনো কিছুরই আমরা শেষ হওয়ার পথে বলে আমরা মনে করছি না এবং সেটি মনে হচ্ছে ক্রমশ বেড়েই চলেছে এবং কিছুক্ষণ পরপরই থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে এবং দেখা যাচ্ছে এক পক্ষ থেমে গেলে আরেক পক্ষ এগিয়ে আসছে, আরেক পক্ষ থেমে গেলে এই পাশের পক্ষ এগিয়ে আসছে, ঢাকা কলেজ একবার পিছু হটছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পক্ষটি আছে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে এবং মূলত এই মুহূর্তে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেদিকেই ছুটে চলেছেন। আমরা চেষ্টা করছি যতটুকু নিরাপদে থাকা যায় এবং এই মুহূর্তে কিন্তু এখানের বিদ্যুৎ চলে গিয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই মুহূর্তে আসলে কি ঘটতে চলেছে আমরা জানি না এবং বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ার কারণটাও বুঝতে পারছি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পিছু হটে তাদের যে প্রাঙ্গণ, যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে তারা ছুটে এসেছেন এবং বলা যায় নীলক্ষেত সহ ঢাকা কলেজের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু এখন পুরোপুরি অন্ধকার। আমরা দেখেছি ওই স্থানের যে আলো, যে বিদ্যুৎ, সেটি নিভিয়ে দেওয়া হয়েছে এবং এরপরই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে গণতন্ত্র তোরণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের আগে, সেই তোরণের এখানে এসে তারা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিচ্ছেন এবং অনেক দূরে আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেতের ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে পিছু হটিয়ে দিয়ে মাঝে কিন্তু পুলিশ এবং বিজিবির এর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা সেখানে অবস্থান নিচ্ছেন এবং এই মুহূর্তে নীলক্ষেত এলাকা যেটি রয়েছে, নীলক্ষেত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণ থেকে শুরু করে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজ পর্যন্ত এই যে প্রাঙ্গণটি রয়েছে, এই প্রাঙ্গণটি পুরোপুরি কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলেই আমরা মনে করছি এবং বলাই যায় যে সেটি কিন্তু কাজে দিয়েছে। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন, নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আলো নিভিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের যে ক্যাম্পাস প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে তারা ফিরে এসেছেন এবং ফিরে এসে তারা এখানে একটি বেষ্টনী তৈরি করার চেষ্টা করেছেন, একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছেন। একজন শিক্ষার্থী আহত হয়েছেন, সেই একজন শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরই একজন আহত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেই এলাকায় আছি, সেই অংশে আছি। হ্যাঁ, এবং অনেক অন্য অন্য শিক্ষার্থীরা তাকে ঘিরে রয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন একজন শিক্ষার্থী তিনি আহত এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে তারা অবস্থান করছেন এবং নীলক্ষেত সহ এই এলাকা কিন্তু এখন একেবারেই যে আলো, সে আলো কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে একেবারে অন্ধকার করে ফেলা হয়েছে এবং এই অন্ধকারের মাঝেই কিন্তু আসলে পুলিশ এবং বিজিবির যে সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা সেখানে অবস্থান করছেন। তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু এতক্ষণ নীলক্ষেতের যে অংশ সেই অংশে ছিলেন, সেখানে তারা আবার তাদের যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের দিকে ফিরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের এই পাশে কিন্তু বেশ কিছু বিজিবির সদস্যদের অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। শিক্ষার্থীদের এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত বলা চলে বা শান্ত করা হয়েছে বলা চলে। যখনই নীলক্ষেতের এই অংশের আলোটি নিভিয়ে দেওয়া হলো এবং সেই আলো নিভিয়ে দেওয়ার পরে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী সহ 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে ফিরে গিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে গণতন্ত্র তোরণ রয়েছে সেই তোরণের যে মোড়, যেখান থেকে নীলক্ষেতের শুরু, সেখানে তারা অবস্থান নিয়েছেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে বিজিবি এর যে সদস্যরা আছেন তারাও কিন্তু একপাশে অবস্থান নিয়েছেন এবং ওই যে অন্ধকারের কথা বলছিলাম সেই অন্ধকারের মাঝেও কিন্তু আমরা বিজিবির সদস্যদেরকে দেখেছি। এই দর্শকদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 4 প্লাটুন বিজিবির সদস্য কিন্তু এই যে পরিস্থিতি, যে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ, সেই রণক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা কোনো ধরনের একেবারেই পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে, পিনপতন নীরবতা, সেটাই আমরা এখানে অনুভব করছি এবং কোনো ধরনের কোনো আসলে আমাদের মনে হচ্ছে যে শিক্ষার্থীরা কিছুটা
বিব্রত হয়েছেন এই যে আলো নিভিয়ে দেওয়ার ঘটনায়। এবং এখন দেখা যাচ্ছে এই পুরো অংশে কোথাও আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি না। বিদ্যুতের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং সেই বিচ্ছিন্নতার কারণে কিন্তু শিক্ষার্থীদেররা যতটা কাছাকাছি অবস্থান করছিলেন সেই কাছাকাছি তারা আর অবস্থান করতে পারছেন না। তারা এখন বিচ্ছিন্ন বলা চলে এবং যে যার পাশে তারা অবস্থান করছে। তো শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা তাদের অংশে অবস্থান নিচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের অংশে অবস্থান নিচ্ছেন। মাঝে পুলিশ এবং বিজিবির বিপুল সংখ্যক সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে বিজিবি পুলিশকে মূলত এই প্রাঙ্গণের চারপাশেই তারা অবস্থান নিয়ে ধীরে ধীরে মাঝের যে জায়গাটি আছে সেখানে তারা এগিয়ে আসতে চেষ্টা করছেন। বিদ্যুৎ এখনো আসেনি, কয়েকটি লাইটকে জ্বলতে নিভতে দেখছি আমরা। বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে নাকি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটি এখনো নিশ্চিত নই আমরা, কিন্তু সেই এখানে প্রচুর ধোঁয়া এবং যেহেতু টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে তার কিছুটা ভাব এখনো রয়ে গিয়েছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এখনো রয়ে গিয়েছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রান্তে অবস্থান করছেন তারা ধীরে ধীরে সেদিকেই এগিয়ে আসছেন এবং দুই পাশে আসলে যারা শিক্ষার্থী আছেন দুই দিকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের যে প্রতিরোধমূলক অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অবস্থান কিন্তু তারা এখনও ধরে রেখেছেন এবং মূলত বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা কিছুটা খেই হারিয়েছেন বলা চলে। তারা এই মুহূর্তে তাদের আসলে কি করা প্রয়োজন বা এই মুহূর্তে তাদের পরবর্তী কাজ কি হবে সেটি এখনও তারা সেভাবে বুঝতে পারছেন না। কিন্তু বলাই চলে যে আমরা যে চারপাশ থেকে দেখতে পাচ্ছি যে বিজিবি এবং পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষার্থীদেরকে ঘিরে ফেলার একটি চেষ্টা করছেন এবং এই আলো দেখতেই পাচ্ছেন যে আপনি আলো নিভে গিয়েছে এবং সেই আলো নিভে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো আসলে বুঝতে পারছেন না কার অবস্থান কোথায়, সে কারণেই কিন্তু তারা কিছুটা দূরে অবস্থান নিয়েছেন এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। আবারও একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা দেখছি আমরা এবং মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা সেদিকে আগানোর চেষ্টা করছেন এবং সেই বিজিবির সদস্যদেরকে আমরা দেখছি যে তারাও কিন্তু অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছেন এবং দর্শক বলতেই পারি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে থমথমে পরিস্থিতি সেই পরিস্থিতি আরও খানিকটা বিদঘুটে অবস্থান নিয়েছে, কারণ এই অংশটি এখন একেবারেই অন্ধকারাচ্ছন্ন। সেই অন্ধকার অবস্থায় আসলে এখানে কি ঘটতে চলেছে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারবো দেবাশিস আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দেবাশিস। টিপু আপনি থাকুন, আমরা হয়তো সংবাদের পরবর্তী অংশে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রশাসনের আশ্বাসে 6 ঘন্টা পর রোববার রাত 8টার দিকে পঞ্চগড় আদালত ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 বিচারকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে রোববার দুপুরে আদালতের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। অবরোধ করে আদালতের সামনে সড়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের অভিযোগ 4 বিচারক আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছে, তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যেও জড়িত। এ বিষয়ে প্রতিবাদ করায় সমন্বয়কদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। তাদের অপসারণের দাবিতে এর আগেও বিক্ষোভ করে ছাত্র জনতা। অভিযুক্তদের অপসারণে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে রোববার রাত
8টার দিকে জেলা প্রশাসক সাবেদ আলী ঘটনাস্থলে গিয়ে 4 বিচারককে বিচার কাজ থেকে আপাতত বিরত রাখার আশ্বাস দেন। পরে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এই আশ্বাসে ঘেরাও কর্মসূচি থেকে সরে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অচলাবস্থার কারণে সন্তানদের শিক্ষা জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানিয়েছেন আইইউটির শিক্ষার্থীদের অভিভাবকরা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের অভিভাবকরা। তারা জানান, গত 2 মাস ধরে আইইউটি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতন, দুর্নীতি, থিসিস জালিয়াতি এবং আর্থিক অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করছে, যেখানে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার করে অভিযোগকারীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে। প্রশাসন আন্দোলনকে ভুল পথে পরিচালিত করতে এবং শিক্ষার্থীদের বৈধ দাবি দমনে ওআইসিকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। বর্তমান পুলিশের শতকরা 80 জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারা এই সরকারের জন্য কাজ করছে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে 4টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, গণ অভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।